কাশ্মীর নিয়ে পাক সেনা প্রধানের মন্তব্যে বিতর্ক। তার দাবি, কাশ্মীর হলো পাকিস্তানের জুগুলার ভেন বা ঘাড়ের শিরা। জুগুলার ভেনের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে মাথা এবং ঘাড়ে রক্ত সঞ্চালন হয়। কাশ্মীরকে সেই শিরার সঙ্গে তুলনা করেছেন পাক সেনা প্রধান। জেনারেল আসিম মুনিরের দাবি, কাশ্মীরকে কোনোদিন ভুলবে না পাকিস্তান। Our stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. পাক সেনা প্রধানের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তার প্রশ্ন, কোনো বিদেশি জিনিস কিভাবে কারো ঘাড়ের শিরা হতে পারে? একই সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের কথা উল্লেখ করে অবৈধভাবে দখল করা অংশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে নয়াদিল্লি। How can anything foreign be in there in a jugular vein? This is a union territory of India. Its only relationship with Pakistan is the vacation of illegally occupied territories by that country. আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আগামী সপ্তাহে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং শুল্ক নিয়ে দর কষাকষির মাঝেই সস্ত্রীক ভারত সফরে আসছেন ভান্স। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ভান্সের ভারত সফর তাৎপর্যপূর্ণ। ওয়াকফ নিয়ে সংক্ষিপ্ত জবাব। 7 দিনের মধ্যে কেন্দ্র সুপ্রিম কোর্টে নিজেদের সংক্ষিপ্ত জবাব জানাবে। সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল। পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ডে কোনো নিয়োগ নয়। 5ই মে ওয়াকফ মামলার পরবর্তী শুনানি। ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের যে ফরমেশন সেকশন 9 এবং সেকশন 14 সেটা তারা তৈরি করবে না বলে ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে বলা যায় যে অন্তর্বর্তীকালীন ভাবে বোর্ড এবং কাউন্সিল সেটা তৈরি হচ্ছে না। তৃতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াকফ বাই ইউজার। সেই ওয়াকফ বাই ইউজার যদি ডিক্লেয়ার্ড হয়ে থাকে বা রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে সেটিকে ডিনোটিফাই করবে না বা করা যাবে না। আদালত আজকে আমাদের নির্দিষ্টভাবে সেই নির্দেশ দেওয়াতে আমরা অত্যন্ত খুশি যে অন্তত সরাসরি বিচার ব্যবস্থাকে নিশানা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট যেভাবে আইনসভায় পাস হওয়া বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিচ্ছে সেটা করা যায় না। এভাবে ভারতের রাষ্ট্রপতিকে কেউ বিল নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে না। 11 এপ্রিল আইনসভায় পাস হওয়া বিল নিয়ে ঐতিহাসিক মন্তব্য করে সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর একটি মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনসভা থেকে পাস হয়ে আসা বিল অনন্তকাল আটকে রাখতে পারেন না রাষ্ট্রপতি। 3 মাসের মধ্যে তাঁকে মতামত জানিয়ে দিতে হবে, নির্দেশ দেয় শীর্ষ আদালত। চাকরিহারাদের বড় অংশের আপাতত স্বস্তি। 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারাদের একাংশের চাকরি, যাদের টাকা ফেরত দিতে হবে না তাদের স্বস্তি সুপ্রিম কোর্টে। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারির নির্দেশ প্রধান বিচারপতির। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ শীর্ষ আদালতের। নতুন নিয়োগের সময়সীমা বাড়ল ডিসেম্বর পর্যন্ত। তবে গ্রুপ সি, গ্রুপ ডির কর্মীদের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ নয় কোর্টের। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না। শুধুমাত্র শিক্ষকরা, অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনো পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সিলেকশন সেটা কমপ্লিট করে। কোনোভাবে আশ্বাস পাচ্ছি না, কারণ 2016 সালটা আমার কাছে আর ফিরে আসবে না। 2016 সালে আমি যে অবস্থায় ছিলাম, যে পড়ার মানসিকতা নিয়ে আমি ছিলাম, সেই অবস্থা, সেই দিনটা আমার কাছে আর ফিরে আসবে না, সেই সময়টা আমার কাছে ফিরে আসবে না। সুতরাং কোনোভাবেই কোনো শান্তিদায়ক কিছু আমি দিতে পারছি না আমার মনের মধ্যে, আমার মনকে আমি দিতে পারছি না। নৈতিক জয় সেই দিনই হবে যেদিন আমি আমার সব পদে সব বেতনে আমি সম্পূর্ণভাবে বহাল থাকতে পারবো, একদম আপ টু রিটায়ারমেন্ট পর্যন্ত। সুপ্রিম নির্দেশে খুশি মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের একাংশের স্বস্তিতে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত স্বস্তি। এটাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন।
যথাসময়, এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তি। বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলে 1700 জন পড়ুয়ার জন্য শিক্ষক ছিল 40 জন। কোর্টের রায়ে চাকরি হারায় স্কুলের 8 শিক্ষক। 32 জন শিক্ষক নিয়ে স্কুল চালাতে নাজেহাল স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে ফেরার সম্ভাবনা বিজ্ঞান শিক্ষকদের, আর তাতেই স্বস্তি। আমার যে 40 জন রানিং টিচার ছিলেন আর কি, তার ভেতরে 8 জন এইরকম একটা যে সমস্যা হলো, ফলে আমাদের যারা এক্সিস্টিং টিচার ছিলেন তাদের তো এমন হয়েছে যে এক ক্লাস থেকে বেরিয়েই পাশের ক্লাসে বা পরের ক্লাসের সঙ্গে সঙ্গে ঢুকে পড়তে হচ্ছে। মানে প্রত্যেকটা ক্লাসে আমার 3টে করে ইউনিট, আর ওই 32 জন তার ভেতরে পরীক্ষার খাতা দেখার জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা এ সমস্ত যে কাজে রয়েছেন তাদের সেইভাবে তারা বাড়িতে আছেন, কাজ করছেন, আবার যারা আসছেন তাদের উপরে এইরকম একটা চাপ পড়ছিল আর কি। সে জায়গায় কালকে যে এরা যদি জয়েন করেন, আমাদের পক্ষে মোটামুটি একটা স্টেবিলিটি এসে হাজির হবে আর কি। সুপ্রিম নির্দেশে স্বস্তি বানারহাটের স্কুলে। একসঙ্গে 11 জন শিক্ষকের চাকরি যাওয়ায় চরমই সমস্যা। শিক্ষকের অভাবে গণিত, রসায়ন, অর্থনীতির ক্লাস শিখেই উঠেছে। 3 শিক্ষাকর্মীরও চাকরি যাওয়ায় বাড়ির সমস্যা। সুপ্রিম নির্দেশে এবার ছন্দে ফেরার অপেক্ষায় স্কুল। স্কুলে তো 14 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলে তাদের চাকরি গিয়েছে। এর ফলে তোমাদের পড়াশোনায় কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, একটু তো হবেই সমস্যা। শিক্ষক তো অনেক চলে গেছে না, সমস্যা হবে একটু। তাতে কি ক্লাসের শিক্ষকরা সঠিকভাবে আসছেন না? ক্লাস ভালো করে হচ্ছে না। তোমরা কি চাও? শিক্ষকরা আরো আসলে আমাদের ক্লাস ভালো করে হোক। স্কুলে তো 14। আমার স্কুলে 11 জন চাকরি গিয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা আবার স্কুলে আসবেন, তারা দৈনন্দিন পঠন পাঠনে অংশগ্রহণ করবেন। এক কথায় আমাদের স্কুলের পঠন ছাত্রছাত্রীদের দিক থেকে এক বিরাট স্বস্তি। স্কুল চালাতে আপাতত আর কোনো অসুবিধা থাকবে না। এই মুহূর্তে তো এটা একটা বিরাট স্কুলগুলোর পক্ষে, শুধু আমার স্কুল কেন, অসংখ্য স্কুলের পক্ষে একটা স্বস্তিজনক বিষয়। এবার দেশের সমস্ত মেডিকেল কলেজে বাধ্যতামূলক হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স। 1 মে থেকে আধারের সঙ্গে যুক্ত বায়োমেট্রিক সিস্টেমে হাজিরা দিতে হবে দেশের সমস্ত শিক্ষক চিকিৎসকদের। সরকারি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষক চিকিৎসকদের পড়ানোর ফাঁকি দেওয়া রুখতে ন্যাশনাল মেডিকেল কমিশনের কড়া পদক্ষেপ। নতুন ব্যবস্থায় রয়েছে ফেস রিকগনিশনের ব্যবস্থাও। মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে সুকান্ত মজুমদার। বুধবার ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনে যান তিনি। সেখানে ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন। 9 জন ঘর ছাড়াকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার। ঘর ছাড়াদের পাশে থাকার আশ্বাস রাজ্যপালের। আমরা মাননীয় গভর্নরকে বলেছি, প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন। সেটা সংবিধান কি পারমিট করবে সেটা মাননীয় গভর্নর সাহেব এবং অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। কিন্তু মাননীয় গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে অশান্তি। পুলিশ ও বাহিনীর উপস্থিতিতে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। এই অবস্থায় মুর্শিদাবাদে এখনই রাজ্যপালকে না যাওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ, যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি যাব ঠিক টাইমে। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। মুর্শিদাবাদে অশান্তির জের। বৃহস্পতিবার রাতে কলকাতায় এনএইচআরসি এনসিডব্লিউর প্রতিনিধি দল। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই মালদা রওনা জাতীয় মহিলা কমিশনের টিমে। শনিবার মুর্শিদাবাদ যাবে এনসিডব্লিউর প্রতিনিধি দল। আজই মুর্শিদাবাদ যাওয়ার কথা এনএইচআরসির 3 সদস্যের প্রতিনিধি দলে। পরিস্থিতি খতিয়ে দেখে 3 সপ্তাহের রিপোর্ট জমার টার্গেট। আপাতত মুর্শিদাবাদে থাকছে কেন্দ্রীয় বাহিনী। অন্যান্য স্পর্শকাতর এলাকাতেও বাহিনী বহাল। পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। পুনর্বাসন নিয়ে রাজ্যকে পদক্ষেপ করতে হবে, নির্দেশ হাইকোর্টের। মুর্শিদাবাদে অশান্তির ঘটনার তদন্তে সিট ও ফরেন্সিক দল। জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে যান সিটের 19 সদস্যের তদন্তকারীরা।
মুর্শিদাবাদের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সিটের আধিকারিকরা। কথা বলেন মৃতের পরিবারের সঙ্গে। বাবা ছেলেকে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে 3। মালদার পারলালপুর হাই স্কুলে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে দেখা করলেন পরিজনেরা। অশান্তির জেরে ঘরছাড়া মুর্শিদাবাদের বহু পরিবার। বাড়ি ছেড়ে মালদার পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছেন শামশেরগঞ্জ ধুলিয়ান পুরসভার বহু মানুষ। বৃহস্পতিবার সেখানে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ করলেন পরিজনরা। মুর্শিদাবাদে অশান্তির জেরে ব্যাপক ক্ষতি বিড়ি শিল্পে। অশান্তির জেরে বন্ধ একাধিক বিড়ি কারখানা। প্রায় 40 কোটি টাকার ক্ষতির আশঙ্কা। বিড়ি কারখানা বন্ধ থাকায় পরিবহন ব্যবসায়ও ক্ষতি। ইন্টারনেট বন্ধ থাকায় স্তব্ধ লেনদেন। ধুলিয়ানে অশান্তির আঁচ। ওষুধ ব্যবসায় কমেছে ওষুধের দোকানের বেচাকেনা। বহরমপুর থেকে ধুলিয়ানে পৌঁছচ্ছে না বহু জীবনদায়ী ওষুধ। ওষুধের দোকানে কমেছে স্টকও। আস্থা ফিরতেই ঘরে ফিরছেন শামশেরগঞ্জের ঘরছাড়ারা। বেদবোনা ও লালপুরের বাসিন্দাদের ঘরে ফেরালো প্রশাসন। অশান্তির জেরে মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছিলেন অনেকে। দিলীপ ঘোষের বিয়ের ফুল। আজ নিউটাউনের বাড়িতে বিয়ে। পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। ইকো পার্কে মর্নিং ওয়াক দিলীপ ঘোষের প্রায় রোজকার রুটিন। সেখানেই তাদের আলাপ জমে। মাঝে মধ্যেই ইকো পার্কে দেখা করতেন দিলীপ রিঙ্কু। ঘনিষ্ঠতা বাড়লে প্রেমের প্রস্তাব দেন রিঙ্কু মজুমদার। মায়ের অনুমতিতে বিয়েতে রাজি হন দিলীপ ঘোষ। এটাই বাকি ছিল, বাকি সব হয়ে গেছে। দায়িত্ব পালন, এটাও পরিক্রমা পুরো হয়ে গেল যেন পরের বারে আবার এর জন্য পৃথিবীতে আসতে না হয়। এটাও পুরো হয়ে যাবে। এবারে মায়ের সেবা করবো। মায়ের সঙ্গে কোনদিন জীবনে থাকিনি আমি। 6 বছর বয়স তো মা আমার কাছে থাকতে এসছেন। আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ারও লোক নাই, তাই সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল, সেটাও করছি। তাই এটি যেমন করছি করবো, পার্টি যে কাজ দেবে সেটা করবো, ওটা আমার হাতে নেই। এখন মা আছেন, আমি আর 3 জন। This is golden fortunate for me. 21 ইলেকশনের আগে ইকো পার্কে তখন কথাবার্তা, উনি হেরে গেলেন। তখন আমি একটু ঘন ঘন যেতাম পার্কে। ওনাকে আমি মিড অফ সেপ্টেম্বর, আমি যখন আমার সেটেলমেন্টের কথা ভাবি, তো ওনাকে আমি একটা জাস্ট প্রস্তাব দিই। তারপরে যাই হোক 3 মাস টাইম নিয়েছেন। কথার মধ্যে দিয়ে আমাকে জানা বোঝার চেষ্টা করেছেন। তারপরে ওনার সামা হয়তো মনে হয়েছে না ঠিক আছে, উপযুক্ত হতে পারে। তারপরে মায়ের সাথে কথা বলেছেন, তারপরে আমাকে মতামত জানিয়েছেন।